প্রণয়ের সাতফোড়ন পর্ব 23। মায়া, সিক্ত আর শুভ্র তিনজনে সিক্তর গাড়ি নিয়ে সাথে সাথেই নিজেদের কাজে বেরিয়ে পড়ল। সিসিটিভি ফুটেজ অনুযায়ী প্রথমে লোকটি সেই গাড়ি নিয়ে যে রাস্তায় এগিয়েছে তার ঠিক শেষ প্রান্তে গিয়ে আগে কিছু দোকান আর বাড়ির সামনে লাগানো সিসিটিভি চেক করে নেক্সট রাস্তার শেষ প্রান্তে পৌঁছেছে। এভাবে একটা সিসিটিভিতে যতক্ষণ গাড়িটাকে দেখা গিয়েছে ততক্ষণ পর্যন্ত সেই রাস্তা ধরেই এগিয়ে পরবর্তী সিসিটিভির সন্ধানে নেমে পড়েছে। এভাবে প্রায় 2 ঘন্টা খাটাখাটনির পর শহর থেকে প্রায় অনেকটা নির্জন এলাকায় গিয়ে তারা লাস্ট ফুটেজ দেখে লোকটি নিজের গাড়ি থামায় এবং একটা পুরনো গ্যারেজের সামনে গিয়ে গাড়ির নাম্বার প্লেটটা চেঞ্জ করে ফেলে। এরপর গ্যারেজের ভেতরে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে আবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তারা তিনজনে ভেবেছিল তারা আবারও লোকটির পেছু নিয়ে তার শেষ গন্তব্যে পৌঁছাবে, কিন্তু এতে বিষয়টি অনেক বোকামি হয়ে যায়। আপাতত তারা সেই গাড়ির নতুন নাম্বারটা নোট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। এর আরও একটা কারণ হলো কিছুক্ষণ আগে হিমা ফোন করে বলেছে সানায়া আর তার শ্বশুরবাড়ির প্রত্যেকেই আর কিছুক্ষণের মাঝেই চলে আসবে। এরপর আর তারা এই নতুন বিষয়টি রেখে বাড়িতে যাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ ভেবেছে। একে তো সানায়ার জন্যই কিছুই করতে পারিনি, তার উপর বাড়িতে এই মুহূর্তে তাদের না দেখলে মেয়েটা কি ভাববে কে জানে। সত্যি সত্যি হয়তো ও ভেবে নিবে তারা বিশ্বাসঘাতক। তবে গাড়িতে থাকা অবস্থাতেই শুভ্র গাড়ির নাম্বারটা আবারও সেই লোকটাকে ফোন করে এই বিষয়ে ইনফরমেশনের জন্য জানিয়ে দিয়েছে। খানবাড়ির সামনে পৌঁছাতেই তিনজনে দেখলো বাড়ির সামনে 6 থেকে 8টা গাড়ি, যেগুলো থেকে সার্ভেন্টরা বিয়ের উপহার কিংবা সৌজন্যমূলক জিনিস নামিয়ে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে। তারা ভেবেছিল সানায়া হয়তো অনেক আগেই চলে এসেছে, অথচ এখন তো মনে হচ্ছে তারা এইমাত্র এসেছে। শুভ্র অবশ্য গার্ডদের জিজ্ঞেস করে জানতে পারলো তারা এইমাত্রই এসেছে, রাস্তায় জ্যাম থাকায় দেরি হয়ে গিয়েছিল তাই। তবে এই বিষয়ে তারা তিনজনে তেমন মাথা ঘামালো না। আপাতত মূল উদ্দেশ্য সানায়ার সাথে কথা বলা। তবে এরই মাঝে আরেকটা জিনিস তাদের নজরে চলে গেল। বাড়ির ছাদের এক কোণায় একটা মেয়ে দাঁড়িয়ে। মেয়েটা যে হিমা তা বুঝতে তাদের বেশি দেরি হলো না, কিন্তু ও এই মুহূর্তে সানায়ার কাছে না থেকে ছাদে কি করছে তাই ওরা বুঝতে পারলো না। মুহূর্তেই তিনজনের ভ্রু কুঁচকে গেল। বাড়ির ভেতরে প্রবেশ করতেই সবার আগে দুটো মানুষকে দেখে চমকে উঠল মায়া। দুজনের মাঝে একজনকে সে আশা করেই ছিল, তবে এতগুলো বছর পর দ্বিতীয় মানুষটাকে যে এমন এক পরিস্থিতিতে আবার দেখতে পাবে তা কখনোই কল্পনা করেনি মায়া। সোফায় বসে আরাম আয়েশের সাথে আড্ডায় মেতেছে সিনহা, পিয়ালি, সোনিয়া আর ইরফান শেখ। মায়ার চমকে ওঠার কারণই হলো সোনিয়া আর ইরফান শেখ। মূলত সোনিয়াই হলো মায়া মা আর ইরফান হলো মায়ার জীবনের সেই সর্বোচ্চ ঘৃণিত ব্যক্তিদের একজন, যার সাথে তার এখনো আরও একবার দেখা হয়েছিল, তা হলো গোডাউনে। একদিকে সিক্ত অবাক ইরফানকে দেখে, কারণ তাকে এই জায়গায় দেখবে তা ভাবেনি। সোনিয়া না হলেও ইরফান শেখ সিক্তর পূর্ব পরিচিত। অন্যদিকে শুভ্র ইরফানকে না চিনলেও মায়ের মা সোনিয়াকে এত বছর পর তাও অন্য লোকের সাথে এভাবে বসে হাসি ঠাট্টা করতে দেখে প্রচণ্ড অবাক হলো।
মায়া স্তব্ধ নয়নে দুজনকে দেখছে। এরই মাঝে মায়াদের দেখে সিনহা খান হাসতে হাসতে তার মুখোমুখি বসে থাকা নতুন বউ আর বর বেশে বসে থাকা দম্পতির উদ্দেশ্যে বলল, আরে সানায়া মা, এই দেখো তোমার প্রিয় বন্ধুরা, তোমার শুভাকাঙ্ক্ষীরা চলে এসেছে। যাও গিয়ে দেখা সাক্ষাৎ কথাবার্তা বলে এসো। সানায়া উল্টো দিকে বসে থাকায় মায়েদের দেখেনি, তবে তার মনটা সারাক্ষণ তাদেরকেই খুঁজছিল। আর বাবার মুখ থেকে ওদের কথা শুনতেই চমকে উঠল। এরপর আর কোনো বাধা মানল না। নতুন শাড়ি আর মাথায় বড় ঘোমটা দেওয়া মেয়েটা চট করেই দাঁড়িয়ে পড়ল। এরপর পেছন ফিরে অনেকটা দৌড়েই মায়ার কাছে এসে ওকে জাপটে জড়িয়ে ধরল। অন্যদিকে সানায়া ওকে জড়িয়ে ধরতেই মায়ার ধ্যান ভাঙল। সাথে আশেপাশেও খেয়াল করে দেখলো প্রত্যেকেই ভাবলেশীন। দেখে মনে হচ্ছে যেন কিছুই হয়নি। মায়াওয়ার নিজের বিস্ময়কর অনুভূতি প্রকাশ না করে সানায়ার দিকে নজর দিল। মায়ার দুপাশে শুভ্র আর সিক্ত দাঁড়িয়ে, তাদের নজরও সানায়ার উপর। মায়া সানায়াকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ওর বাহু শক্ত করে ধরে ওকে সোজাভাবে দাঁড় করালো। পরনে লাল রঙের শাড়ি, মুখে কৃত্রিম মেকআপের প্রলেপ, সাথে নানান জুয়েলারি। সিনহার ধারণা মতে বিয়ের পর তার মেয়েকে যে যেমন দেখতে চেয়েছে ঠিক তেমনই হয়েছে। কিন্তু এত কিছুর মাঝে কিছু নবচিহ্ন মায়ার চোখ এড়ালো না। কাঁদতে কাঁদতে চোখ জোড়া ফুলে উঠেছে। বিষয়টি সিক্ত কিংবা শুভ্র দুজনেরই খেয়াল করলো। নতুন বউয়ের গায়ে মুখে এমন নবচিহ্নের দাগ অস্বাভাবিক না হলেও মায়ের কাছে তা পৈশাচিক কর্মকাণ্ডের ফল মনে হচ্ছে। সে এতটুকু মনে মনে প্রার্থনা করেছিল যাতে অন্তত সানায়ার জীবনে আসা সেই নতুন আগন্তুক সানায়ার শুভাকাঙ্ক্ষী হতে পারে, কিন্তু এমনটা হয়নি। অন্তত মায়ের কোনো মতেই তা মনে হচ্ছে না। মুহূর্তেই ক্রোধে চোখ মুখ শক্ত হয়ে গেল। মায়ার সানায়ার দিকে তীক্ষ্ণ চাহনিতে তাকিয়ে থাকার অর্থটা হয়তো সানায়া বুঝতে পারল। তাই সে সোফার দিকে ইশারা করে অঝরে চোখ দিয়ে পানি ফেলতে লাগলো। মায়া সহ সিক্তর আর শুভ্র ভ্রু কুঁচকে সোফার দিকে লক্ষ্য করতেই নতুন বরের বেশধারী ছেলেটাকে দেখে তিনজনেরই বিস্ময়ের আকাশ ছিল। আকম্বিক তিনজনের কুঁচকে যাওয়া ভ্রুজোড়া ছেড়ে দিয়ে মুখ হা হয়ে গেল। বাড়িতে আসার পর থেকে একের পর এক বিস্ময়কর ঘটনা কিংবা ব্যক্তিদের সাথে মায়ার দেখা হচ্ছে, কিন্তু সানায়ার নববর বেশে এই ছেলেকে সে কখনোই কল্পনা করেনি। শুধু সে নয়, বরং শুভ্র আর সিক্ত কারো কাছের বিষয়টি কাল্পনিক মনে হচ্ছে। তবে আপাতত হঠাৎই মায়া অন্য এক বিষয় টনক নড়তেই তড়িৎ পাশ ফিরে শুভ্রকে বলল, ভাইয়া হিমা। শুভ্র প্রথমে কিছু বুঝে উঠতে না পারলেও পর মুহূর্তেই হিমার কথা মাথায় আসতেই তড়িৎ ছাদের উদ্দেশ্যে উপরে চলে গেল। হঠাৎ শুভ্রকে উপরে যেতে দেখে প্রত্যেকেরই এবার কিছুটা অবাক হলো। সানায়া বুঝতে পারল না হঠাৎ কি হয়েছে। মায়াকে এই বিষয়ে জিজ্ঞেস করতে চাইবে তার আগেই মায়া ইরফান আর সোনালির কাছে এগিয়ে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলতে লাগলো, এসব কি? আমি জানতে চাই এই সবের মানে কি? হঠাৎ পেছন থেকে একটা পরিচিত কণ্ঠস্বর এলো, কেন মায়া, তোমার বোনসমতুল্য বান্ধবীর সাথে বিয়ে হয়েছে, তুমি খুশি হওনি? মায়া পেছনে না ফিরে ঝাঁঝালো কণ্ঠে বলল, অপেক্ষা করুন, আপনার সাথে বোঝাপড়াটা তো একটু পর করছি। তখনই ইরফান মায়াকে বলতে লাগলো, না না, আমার ছেলের সাথে তোমার কোনো বোঝাপড়া করতে হবে না। যা বলার আমাকেই বলো, প্রবলেম নেই। আমার ছেলে। কথাটা শুনেই মায়া ভ্রু কুঁচকে ফেলল
আর মায়াকে বিস্মিত হতে দেখে ইরফান হেসে হেসে বলতে লাগলো, আরে তুমি তো মনে হয় আমার ছেলেকেই চিনতে পারোনি। বাবা, ইফতিয়ার, এদিকে এসো, তোমার শালিকার সাথে পরিচিত হয়ে নাও। মায়ার ভুজোরা আরও কুঁচকে গেল, আর আশপাশ থেকে ইরফানের ছেলে তার পাশে দাঁড়িয়ে মায়ার উদ্দেশ্যে বলল, হাই মায়া, মোটামুটি অনেক দিন পর দেখা। যাই হোক, তোমাকে শালিকা হিসেবে পেয়ে ভালোই লাগছে। মায়া এবার স্বাভাবিক হলো, কণ্ঠস্বর হলো গম্ভীর। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতেই এই প্রচেষ্টা। এই মুহূর্তে সবার রং তামাশা তার সহ্য হচ্ছে না। আমি কি এখানে সার্কাস দেখতে এসেছি? আমার সাথে কি মশকরা করা হচ্ছে? ইরফান বলল, আরে মজা করব কেন? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা দাঁড়াও, বাবা শিখত, এদিকে এসে তো। তুমি তো আমাকে আগে থেকেই চেনো, আর আমি যে ইরফানের বাবা তাও তো জানো। তাহলে মায়াকে বলো, ও তো আমাদের কথা বিশ্বাস করছে না। সিক্তর প্রসঙ্গ আসতেই মায়া পেছন ফিরে সিক্তর দিকে জিজ্ঞাসাসূচক চাহনিতে তাকালো। সিক্ত ইরফান শেখকে চেনে। এদিকে সিক্তর অবস্থাও একই রকম। কি হচ্ছে, কেন হচ্ছে কিছু মাথায় ঢুকছে না। আর মায়া কেন ইরফান শেখের সাথে এমন বিহেভ করছে তাও বুঝতে পারছে না। সিক্ত মায়ের কাছে এগিয়ে এসে তাকে কিছু বলতে নিলেই ইরফান শেখ আবারও বলতে লাগলো, আহা সিক্তরও মনে হয় তোমার মতোই অবস্থা। তার চেয়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আমি ইরফান শেখ, আমার একমাত্র ওয়াইফ সোনিয়া শেখ, এবং আমাদের দুজনের একমাত্র সন্তান আমাদের ছেলে ইফতিয়ার শেখ তিহান। মায়া সম্পূর্ণ স্তব্ধ। এই মুহূর্তে তার কি বলা কিংবা কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছে না। মায়ের বিষয়টা সানায়ের কাছে অবিশ্বাস্য লেগেছে, তবে সিনহা কিংবা পিয়ালিকে দেখলে মনে হবে তাদের কাছে এ যেন কিছুই না, সব কিছু একদম স্বাভাবিক। মায়া কিছুক্ষণ পিয়ালির হাস্যোজ্জ্বল মুখটার দিকে তাকিয়ে থাকার পর সরাসরি তিহানের দিকে কঠোর দৃষ্টি নিক্ষেপ করে জিজ্ঞেস করতে লাগলো, আপনি এটা কেন করলেন? আপনার তো জানার কথা ছিল সানায়ার সাদাব ভাইকে ভালোবাসে, তাহলে এই বিষয় কেন করলেন? আর সবচেয়ে বড় কথা, সানায়ার অমতে কেন এমনটা করলেন? কেন? তিহান বাঁকা হেসে ধীরে ধীরে বলতে লাগলো, সাদাব আর সানায়ার মাঝে যে কিছু ছিল তা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু কি করব বলো, সানায়াকে সেই প্রথম থেকেই আমার ভালো লেগে গিয়েছিল। ওর সামনে ভালো হতে কত বাজে অভ্যাস ছেড়ে দিলাম, অথচ ও শুধু সাদাপের মাঝে পড়ে রইল। এরপর আর কি? তিহান যাতে একবার নজর দিয়েছে সেটা যে কোনো মূল্যেই আমার হয়েছে, আর এবারও তাই হলো। তিহানের কথা শেষ হতে না হতেই সিক্ত জোরে তিহানের নাক বরাবর ঘুষি মারল। মুহূর্তেই নাক ফেটে রক্ত গড়ালো। তা দেখে পাশ থেকে সোনিয়া আর ইরফান এগিয়ে আসার আগেই সিক্ত তিহানের পাঞ্জাবির কলার ধরে আরও কয়েকটা ঘুষি পেটার মুখ বরাবর দিতে লাগলো। তিহান প্রথম মার খেয়ে অবস্থা খারাপ, পরবর্তীতে সে আর সিক্তকে কিছুই করতে পারল না। আর সিক্ত যেন নিজের সব ক্রোধ তিহানের উপর ঝাড়ছে। তিহানের বাবা মা আর সিনহা সিক্ত থেকে তিহানকে ছাড়িয়ে নিতেই ইরফান শাসিয়ে সিক্তকে বলতে লাগলো, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করছো। তোমার সাহস কি করে হলো আমাদের সামনে আমার ছেলেকে মারধর করার? সিক্ত ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, নিজের ছেলেকে মানুষ করতে পারেননি আঙ্কেল, পুরো অমানুষ বানিয়েছেন, আর এখন ওর অমানসিক কর্মকাণ্ডের সঙ্গ দিচ্ছেন। তোমার চিন্তা করতে হবে না আমার ছেলেকে নিয়ে। আমার ছেলে কি করবে না করবে ওটা ওর আর আমাদের ব্যাপার। নেক্সট টাইম যেন তোমাকে
দেখি না যে আমার ছেলের গায়ে হাত দিয়েছো, না হলে ফল কিন্তু ভালো হবে না বলছি। সিক্ত অবাক হলো, সত্যিই প্রচণ্ড রকমের অবাক হলো। নিজের ছেলের এমন কুকর্মের কথা জেনেও কিভাবে ইরফান ছেলের সঙ্গ নিচ্ছে। সেই মুহূর্তে সিক্তর পাশ থেকে মায়া বলতে লাগলো, অবাক হবেন না মিস্টার সিক্ত, যার নিজের চরিত্রের ঠিক নেই তার ছেলের চরিত্র বা কেমন হবে? আদৌ আপনার বন্ধুর জন্মের ঠিক আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। সোনিয়া এমন কথা শুনতেই মায়ার হাত শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, চড়িয়ে না গাল লাল করে দেব। আমার ছেলের জন্ম নিয়ে কথা বলার আগে তোর জন্মের ঠিক কর্ণসটা। শেষের কথাটা মায়ার মস্তিষ্কে পৌঁছাতেই মায়া সোনিয়ার মুখে থুতু ফেলল আকম্বিকভাবে। সবারই বিস্মিত। মায়া কিংবা সোনিয়ার কথোপকথনের সব কিছুই তিহান সিক্ত আর সানায়ার কাছে অজানা। সঙ্গে প্রত্যেকেরই প্রশ্নগুলো ভিন্ন। অন্যদিকে মায়াও যে এমন কিছু করতে পারে তা সিক্তর ভাবনার বাহিরে। সোনিয়ার রাগ আরো আসমান ছুলো। মায়াকে চড় মারতে গেলেও তা হলো না। উল্টো মায়া তীব্র ক্রোধে সোনিয়াকে উল্টিয়ে হাত দুটো মোচড়ে ধরে বলতে লাগলো, যেখানে তুই আমাকে মেয়ে ভাবিস না সেখানে আমি কেন তোকে মা মানতে যাব? অনেক কষ্ট দিয়েছিস আর না, আমার পুরো লাইফটাকে তুই জাহান্নাম বানিয়ে ছেড়েছিস। সারাটা জীবন আমাকে ধোঁকা দিয়েছিস আমার বাবাকে, কিন্তু আর না, আমি আর। মায়ের কথা শেষ হওয়ার আগেই সোনিয়া বলতে লাগলো, কে কার জীবনটাকে জাহান্নাম বানিয়েছে তা তোর বাপকে বলিস। শান্তি পেয়েছি যে তোর বাপ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আর আরো শান্তি পাবো যখন তুইও তোর বাপের কাছে চলে যাস। মায়া অনেকটা ধাক্কা দিয়ে সোনিয়াকে ছেড়ে দিল। এরপর বলতে লাগলো, যা বল, আমিও শুনতে চাই। তোর এমন কোন রাস্তায় আমি আর আমার বাপ কাটা হয়েছিলাম যার কারণ হিসেবে তুই আমাকে ছোট থেকে এতটা পছন্দ করিস? মায়ার চোখ জোড়া রক্ত লাল, তবে সেই চোখের কোণায় মৃদু পানি চিকচিক করছে। ক্রোধে মুখশ্রীও একই বর্ণ ধারণ করেছে। সোনিয়া হাসতে হাসতে বলতে লাগলো, শুনতে চাস? শুনবি? তাহলে বলছি শোন। তোর বাপ। সোনিয়া নিজের কথা শেষ হওয়ার আগেই পরিস্থিতি অন্য মোড় নিল। একদিকে সিক্ত আর তিহান্ত সোনিয়ার আর মায়ার মুখে মা মেয়ের সম্পর্কের কথা শুনে হতবাক। অন্যদিকে এদের সম্পর্কের এমন অবস্থার কারণ কেউই বুঝতে পারছে না। এই মুহূর্তেই হঠাৎ শুভ্র হিমাকে পাজাগলে করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলো। যতদূর বোঝা যাচ্ছে হিমা সেন্সলেস। হঠাৎ মায়া আর সিক্ত আঁতকে উঠল। ও আবার এই মুহূর্তে কিছু করে ফেলেনি তো? সিক্ত, সানায়া আর মায়া তাড়াতাড়ি করে শুভ্রর কাছে এগিয়ে গিয়ে বলতে লাগলো, কি হয়েছে ওর? কি করেছে ও? শুভ্র বাড়ি থেকে বের হতে হতেই মায়ার প্রশ্নের উত্তরে বলল, চিন্তা করিস না, অতিরিক্ত টেস্ট আর খাবার ঠিকমতো না খাওয়াতে এই অবস্থা। আমি একবার হসপিটালে নিয়ে যাচ্ছি। তখনই মায়া বলল, আমিও যাচ্ছি তোমার সাথে। পাগলামো করিস না, তোকে দেখেও ঠিক মনে হচ্ছে না। বাড়ি ফিরে সব বলবো। আর এখানে কি হলো তা পরে এসে শুনছি। তবে বাড়ি থেকে বের হওয়ার আগে শুভ্র একবার তিহানকে কড়া নজরে দেখল। বিষয়টি সিক্ত আর তিহানের নজরেও এলো না। শুভ্রর পাশাপাশি সিক্ত তিহানের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বাম পাশে থুতু ফেলল। এমন তিহানের চোখ মুখ ছোট শুকিয়ে গেল। শুভ্র ড্রাইভিং করছে আর তার পাশে অচেতন হয়ে হিমা বসে রয়েছে। শুভ্র দ্রুত গাড়িতে
গতিতে গাড়ি চালাতে চালাতেই হিমাকে কয়েকবার দেখলো আর তখনকার ঘটে যাওয়া ছাদের ঘটনাগুলো স্মরণ করতে লাগলো। শুভ্র ছাদে যেতেই দেখলো ছাদের এক কোণায় আনমনে হয়ে দাঁড়িয়ে রয়েছে হিমা, সাথে বিড়বিড় করে কি যেন বলেও যাচ্ছে। শুভ্র ভ্রু কুঁচকে ধীরে ধীরে হিমার দিকে এগিয়ে গিয়ে ওর কাছে পৌঁছানোর আগেই হুট করেই হিমা ছাদের মোটা পাঁচিলের উপর চড়ে গেল। তারা যা ভেবেছিল তাই, এই মেয়ে নিশ্চিত উল্টাপাল্টা কিছু করার জন্যই ছাদে এসেছে। শুভ্র আর এক মুহূর্ত দেরি করলো না, ততক্ষণে পেছন থেকে হিমার হাত ধরে হেঁচকা টান দিয়ে নামিয়ে গালে এক চড় বসিয়ে দিল। এই মুহূর্তে শুভ্ররও হঠাৎ মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। সামান্য লেম বিষয়ে কেন হিমা এমন কাজ করতে গিয়েছে, এটাই মূলত তার রাগের কারণ। যার জন্য এসব করতে গিয়েছিল সে তো দিব্যি ভালো আছে, তাহলে অন্য কারো জন্য নিজের জীবন নষ্টের মানে কি? কিন্তু শুভ্রর রাগ আর বেশি স্থায়ী হলো না। হিমার ফ্যাকাশে চোখ মুখ দেখে মনে হচ্ছে এখনই মূর্ছা যাবে। কান্নাকাটি করে চোখের কি হালই না করেছে। এদিকে শুভ্র মনে মনে ভাবলো হিমাকে কিছু কড়া কথা বলবে, তার আগেই হিমা শুভ্রকে জড়িয়ে জোরে জোরে কাঁদতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, ধোঁকা দিয়েছে আমায়, আমার জীবনটা শেষ করে দিয়েছে, আমার সাথে এমন কেন করলো? ও ভাইয়া বলো, আমরা সাথে এমন করলো কেন? কেন ধোঁকা দিল? এর চেয়ে বেশি কিছু আর স্পষ্ট শোনা গেল না। শুভ্র হিমাকে নিচ থেকে ছাড়িয়ে নিতেই অচেতনের মতো পড়ে যেতে লাগলো। শুভ্র আগলে নিল। অনেকক্ষণ ডাকাডাকির পরেও যখন উঠল না, তখনই পাজা কোলে ছাদ থেকে নামিয়ে আনলো। শুভ্র ড্রাইভিং করতে করতেই এসব ভেবে এক দীর্ঘশ্বাস ফেলল। তার প্রিয় মানুষগুলোর সাথে এমন কেন হচ্ছে? এতগুলো বছর বিচ্ছিন্ন ছিল সবাই, আর আবারও যখন নতুন করে জীবনের সুদূর চেতনায় সবাই মগ্ন, তখনই বারবার নতুন ঝড় এসে সব এলোমেলো করে দিচ্ছে। এরই মাঝে হঠাৎ একটা পরিচিত নাম্বার থেকে কল এলে শুভ্রতা রিসিভ করে জানতে পারল পরবর্তীতে তার দেওয়া গাড়ির নাম্বারটা সঠিক এবং তার মালিকের পরিচয়ও পাওয়া গিয়েছে। তবে গাড়ির মালিকের নামটা শুনে শুভ্র ভ্রু উঁচিয়ে বিড়বিড় করে বলল, তৌহিদ মির্জা, এটা আবার কে? মায়া আর সিক্ত রুমের ভেতরে বসে কথাবার্তা বলছে। রুমের দরজায় লক করা নয়, তবে চাপানো। মায়া মূলত তার মায়ের বিষয়ে সকল কিছু সিক্তকে খুলে বলছে আর এটাও জানিয়েছে যে তিহানের বাবাই হলো সেই লোক যাকে সে সবচেয়ে বেশি ঘৃণা করে। কিন্তু সিক্ত যেন এসব বিশ্বাসই করতে পারছে না। তার বাবার সাথে তিহানের বাবার স্কুল লাইফের বন্ধুত্বের সম্পর্কের কারণে তার সাথে তিহানের বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। মাঝে মধ্যেই ইরফান শেখের সাথে দেখা হলেও বহু বছর আগে দু একবার ছাড়া তিহানের মায়ের সাথে তার কখনো দেখা হয়নি। আর তিহান পরিবার ছাড়া দূরে থাকতো মূলত পারিবারিক এ সকল সমস্যার জন্য, এমনটাই জানা ছিল সিক্তর। অথচ এর মাঝে হঠাৎ তিহানের মা কি করে মায়ের মা হয়ে গেল তাই বুঝে উঠতে পারছে না সিক্ত। এত বড় বিষয় এতদিন কিভাবে চাপা ছিল, তাই তার প্রশ্ন। অন্যদিকে নিজের বন্ধুর এমন ঘৃণা কাজে প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে গিয়েছে সিক্তর। মানুষ জেনে বুঝে কিভাবে নিজের বন্ধুর এমন সর্বনাশ করে, তার শুধু এমন ইচ্ছে করছে তিহানকে মেরে মেরে থেতলে করে দিতে। তাতে কি তার রাগ কিছুটা কমে? কিন্তু এবার সিক্ত খেয়াল করলো তার চেয়ে মায়ার মাঝে রাগের আভাস বেশি। মায়ার চোখ মুখ সম্পূর্ণ লাল হয়ে গিয়েছে। ওর মাঝে হয়তো
বিশাল বড় ঝড় বইছে, কিন্তু এই মেয়ে তো তা কাউকে বুঝতে দেবে না। তবে মায়া কাঁদছে না। সে দুহাত গুটিয়ে মাথা নিচু করে পা নাচিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ রাগ কমাতে এমন করলেও মায়ার মতো মেয়ের জন্য এটি ভয়ঙ্কর ইঙ্গিত। তখনই সিক্ত নরম কণ্ঠে মায়া বলল, মায়া মায়া সাড়া দিল না। একইভাবে পা ঝাঁকিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। সিক্ত আবারও ডাকলো, মায়া দেখো, আমি জানি তোমার কষ্ট লাগাটা স্বাভাবিক। তোমার মা হয়ে উনি আর একটা লোকের সাথে। মায়ের রাগান্বিত চাহনিতে সিক্তর দিকে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে বলল, কষ্ট? কিসের কষ্ট? আমি কোনো কষ্ট পাচ্ছি না। মায়া বুঝতে পারল সে নিজের রাগ সিক্তের ওপর ঝাড়তে চাইছে, সঙ্গে এই মুহূর্তে সে নিজেকে কন্ট্রোলও করতে পারছে না। হ্যাঁ, তার রাগ হচ্ছে, প্রচণ্ড রকমের রাগ হচ্ছে নিজের ওপর, নিজের ভাগ্যের ওপর, যা সে কখনো করেনি। কিন্তু আজ সব দোষ নিজের ওপর চাপাতে ইচ্ছে করছে। প্রথমে বাবাকে হারালো, এরপর মাকে। মাকে কি হারাবে? সে তো কখনো তার ছিলই না। সে তো তাকে ভুলেই গিয়েছিল আর শান্তিতে ছিল এতদিন। তাহলে এত বছর পর আবারও তাকে কষ্ট দিতে এভাবে কেন তার জীবনে ফিরে আসতে হলো সোনিয়াকে? আপাতত সে নিজের রাগ কন্ট্রোল করতে চাইছে, আর সেজন্য সিক্ত কিংবা অন্য কারো সাথে কথা না বলাটাকেই ঠিক মনে করছে। এই জন্য বসা থেকে সোজা উঠে দাঁড়িয়ে জানালার দিকে মুখ করে দাঁড়িয়ে রইল। সিক্ত বুঝতে পারছে মায়া ওর সাথে এখন কোনো কথা বলতে চাইছে না, তবে এই মুহূর্তে ওকে একা রেখে যাওয়াটা ঠিকও হবে না। সিক্ত ধীরে ধীরে মায়ার কাছে এগিয়ে গেল। এরপর মায়ার পাশে দাঁড়িয়ে সেও জানালা দিয়ে বাহিরে তাকিয়ে বলতে লাগলো, তুমি না অস্বীকার করলেও একটাই সত্য যে তোমার কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড রাগও হচ্ছে। হয়তো সেটা নিজের উপরই। তুমি নিজেকেই হয়তো এই পরিস্থিতির জন্য দোষারোপ করছো, কিন্তু এখানে তো সত্যিকার অর্থে তোমার কোনো দোষই নেই। এতদিন যে মা তোমাকে মাতৃস্নেহ দেয়নি তা তুমি মেনে নিয়েছিলে, কিন্তু আজ সেই মা যখন তার অন্য পক্ষের ছেলে স্বামী নিয়ে সামনে আসে, এতে রাগ কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তোমার জায়গায় অন্য যে কেউ হলে হয়তো এসব কখনই সহ্য করতে পারতো না। নিশ্চিত এতক্ষণে উল্টাপাল্টা কিছু করে ফেলতো। কিন্তু মায়া, তুমি তো আর সকলের মতো নও, আর তোমার এই সময়ে ভেঙে পড়াটাও মানায় না। তুমি হয়তো ভাবতে পারো এসব জাস্ট সিম্প্যাথি, কিন্তু আমার এছাড়া আর বলারই বা কি আছে? তবে আমি সব সময় শুধু সেই মায়াকেই দেখতে চাই যাকে আমি এতদিন ধরে চিনে এসেছি। আমি স্ট্রং মায়াকে দেখতে চাই। সিক্তর কথা শেষ না হতেই মায়া ওর দিকে আচমকা তাকিয়ে শক্ত কণ্ঠে বলতে লাগলো, আরো কত স্ট্রং থাকবো? আমি যতবারই ভালো থাকার জন্য নিজের সাথে যুদ্ধ করি, ততবারই সব কষ্ট যন্ত্রণাকে জীবন থেকে পিষে ফেলার চেষ্টা করি। ততবারই আমার জীবনে নতুন কোনো না কোনো ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিয়ে যায়। মিস্টার সিক্ত, আমি একটা মানুষ, কোনো রোবট না যে আমার কোনো অনুভূতি নেই। সিক্ত খেয়াল করলো মায়ার চেহারা, চোখ আগের চেয়েও বেশি লাল বর্ণ ধারণ করেছে। চোখগুলো কেমন রক্ত লাল, সঙ্গে কোনায় পানি টলমল করছে, অথচ তার বাচনভঙ্গি কি কঠোর। সিক্ত মায়ের হাতের দিকে একবার তাকিয়ে দেখলো দুহাতই সে শক্ত করে মুষ্টি বানিয়ে রেখেছে। এসব নিজের রাগ কন্ট্রোলেরই এক ব্যর্থ চেষ্টা। সিক্ত বুঝতেও পারছে না ওকে এখন আর কি বলবে, বলার মতো আছেই বাকি। তবে মায়া বলতে লাগলো, আমার বাবাকে, এরপর আমাকে,
আমার পুরো পরিবারকে ধোঁকা দিয়ে ওই ডাইনি। ও যদি আমার বাবার সংসার পছন্দ ছিলই না, তাহলে কেন এতগুলো বছর অভিনয় করে পার করে দিল? তার নষ্টামির খেলা তো সেই অনেক বছর আগেই শুরু করেছিল। তাহলে এতগুলো বছর অভিনয়ের কি প্রয়োজন ছিল? শুধু কি আমার বাবার সম্পত্তি আত্মসাতের জন্য এতগুলো বছর ওই ডাইনিটা অভিনয় করলো? আমি জাস্ট ঘৃণা করি ওকে, জাস্ট ঘৃণা। কথা বলতে বলতে মায়া আরও এক কাজ করে ফেলল। সিক্ত অবশ্য ভাবেনি মায়া এমন কিছু করবে। হুট করেই মায়া পাশে থাকা মাঝারি সাইজের এক কাচের ফুলদানি নিমিষেই দেয়ালের সাথে আঘাত করতেই তা ভেঙে কয়েক টুকরো হলো। এদিকে মায়া ফুলদানিটা ঠিকভাবে না ধরায় ভুলবশত হাতের তালুতে কাচের টুকরো লেগে গিয়ে কিছুটা কেটে গিয়ে তা থেকে রক্ত ঝরতে লাগলো। সিক্ত দেখা মাত্রই মায়া হাত হেঁচকা টানে ধরে মায়াকে বলতে লাগলো, পাগল হলে নাকি? রাগ ঝাড়তে গিয়ে হাতে কেটে কি করে ফেললে এসব? মায়াও নিজের হাতখানা টান দিয়ে সরিয়ে নিতে ধরলেই সিক্ত আরো শক্ত করে ধরে ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। কিন্তু মায়ার বিষয়টাতে আরো বেশি ক্ষিপ্ত হলো। সে নিজেকে তার ছাড়িয়ে নিয়ে সিক্তর টি শার্টের কলারের নিচের দিকের কামড় খামচে ধরে চোখ শক্ত করে শাসিয়ে বলল, আমার লাইফ, আমার হাত, আমার পেইন আমি বুঝবো। সব কিছুতে আপনাকে কে আসতে বলে? আমি মরি না বাঁচি, তাতে আপনার কি? বলুন, আপনার কি? শেষের কথাটুকু মায়া চেঁচিয়ে বলতেই সিক্ত কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বুঝতে পারছে না ও বলবেটা কি। তবুও কিছুটা রাগান্বিত স্বরে বলল, তাই বলে কি যা তা করবে নাকি? অন্যের ওপর নিজেকে শেষ করাটা কোনো সলিউশন নয়। তাহলে আমি করবোটা কি? আমার বেঁচে থাকার তো কোনো কারণই দেখছি না আমি। এবার সিক্ত একটু নরম হলো। মায়া যেখানটায় ওর টি শার্ট শক্ত করে ধরেছে সেখানে মায়ার হাতের উপর হাত রেখে বলতে লাগলো, মায়া তুমি পাগলামি করছো। আর যত কিছুই হোক, উনি তোমার। এভাবে বলাটা হয়তো ঠিক হচ্ছে না। মায়া সিক্তর দিকে কিছুক্ষণ এক নাগাড়ে তাকিয়ে রইল। এরপর আবারও ক্ষিপ্ত সুরে বলতে লাগলো, না, এবার আর আমি ভালো হতে চাই না। আমি সত্যিই পাগল হতে চাই। ওই ডাইনি কি করে আমার মা হয়? ও কিভাবে আমার চরিত্র নিয়ে কথা বলে? কেউ নিজের মেয়ের জন্ম দিয়ে প্রশ্ন তুলে সে কিভাবে আমার মা হতে পারে? আপনি বলে দেখেছিলেন তখন আমি ওর ছেলে স্বামীকে নিয়ে কথা বলেছি দেখে ও আমার চরিত্র নিয়েই প্রশ্ন তুলেছে। এরকম মা আমার কোনোদিনও চাই না, কখনো না। কথা বলতে বলতেই মায়ার চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। সিক্ত যতটুকু ভেবেছিল তার চেয়ে মায়ার কষ্টটা আরো বহুগুণ বেশি। আগপাস না ভেবে মায়া পিঠে এক হাত দিয়ে ওকে আলতোভাবে আগলে নিল। তখনই মায়া সিক্তর বুকের কাছে মুখ ঠেকিয়ে ফোঁপাতে ফোঁপাতে বলতে লাগলো, আচ্ছা আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম বলেই কি উনি আমাকে ছেড়ে চলে গিয়েছে? আমাকে কখনো মেয়ে হিসেবে মানতে পারেনি? তাহলে কখনো তো আমার বাবাকে এই নিয়ে আমার ওপর রাগ করতে দেখিনি। বাবাই তো আমার সবচেয়ে বেশি বেসেছিল। তাহলে উনি আমার মা হয়ে কেন এমনটা করলো? আমার মনে হয় আমি ঠিকই বলছি। আপনি দেখেছেন উনি তার ছেলেকে ঠিক কিভাবে ট্রিট করে, আর আমাকে কি দোষ করেছিলাম অন্তত এটা তো বলতে পারতো। সিক্ত মায়ের কথা শুনতে শুনতেই ওর মাথার পেছনে হাত দিয়ে ওকে আর একটু নিজের কাছে আগলে নিয়েছে। বর্তমানে মায়ের কথাগুলো শুনে
ওর নিজেরই প্রচণ্ড খারাপ লাগছে। মায়া কিছুক্ষণ ওভাবে কান্নাকাটি করার পর হুট করেই সব থেমে গেল। সিক্ত বুঝতে পারল না হলোটা কি। মায়া সিক্তর বুক থেকে মুখ তুলে সিক্তর দিকে কৌতূহলবশত তাকাতেই সিক্ত ভ্রু উঁচিয়ে মায়াকে দেখতে লাগলো। সিক্তর খুব ভালো করেই মনে হচ্ছে মায়া কিছু নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছে, আর তাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে চাইছে হয়তো। সিক্তর অপেক্ষার মাঝে মায়া একদম স্বাভাবিক সুরে বলতে লাগলো, তিহান ভাই, আপনার কত স্কুল ফ্রেন্ড? সিক্তর ভ্রু কুঁচকে বলল, হুম, উনি তো আপনার সমবয়সী, তাই না? হুম। মায়া এবার সিক্তর কাছ থেকে সরে এলো, কিন্তু সিক্ত বুঝতে পারলো না মায়া আদৌ কি বলতে চাচ্ছে। কিন্তু হঠাৎ এসবের মানে আপনার বন্ধু আমার প্রায় 2-3 বছরের বড়, কিংবা এর চেয়েও বেশি হতে পারে। কিন্তু আমার মনে হচ্ছে কথা হচ্ছে মিসেস সোনিয়া আর তার হাজবেন্ড ইকবাল শেখের মাঝে বিয়ে কিংবা অবৈধ সম্পর্ক, যা কিছুই বলি না কেন তা আমার বাবা আর মিসেস সোনিয়ার বিয়ের আগে থেকেই ছিল। কেননা আমার জানা মতে আমার জন্ম বাবা মায়ের বিয়ের 1 বছরের মাঝেই হয়। এবার সিক্ত কিছু একটা ভেবে সন্দিহান কণ্ঠে বলল, যদি এমনটা হয় তাহলে আমাদের হিসেব তো মিলছে না। এর মাঝে নতুন কোনো রহস্য নেই তো? এটা তো এখন মিসেস সোনিয়াই ভালো বলতে পারবে। আসবো। তৃতীয় কণ্ঠস্বর ভেসে আসতেই মায়া সিক্ত পেছন ফিরে তাকিয়ে দেখলো সানায়া এসেছে। মুহূর্তেই মায়া ওকে দেখে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল। বিষয়টি সিক্তর নজর এড়ালো না। সানায়া এসেই মায়ার মুখোমুখি দাঁড়ালো, তবে কিছু বলল না। মায়া স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? সানায়া পাশে থাকা সিক্তর দিকে তাকালো। তখনই সিক্ত বলল, আচ্ছা তোমরা কথা বলো, আমি যাচ্ছি। সানায়া তড়িঘড়ি করে বলল, না ভাইয়া, তেমন কিছু না, আপনি থাকতে পারেন। আমার শুধু একটা বিষয়ে জানার ছিল। মায়া সিক্ত দুজনেই ছানায়ার দিকে তাকাতেই ও ধীরে ধীরে বলতে লাগলো, সাদাপের এখন কি অবস্থা? ও কোথায় আছে? মায়া বুঝতে পেরেছিল সানায়া হয়তো এটাই জানতে এসেছে। সত্যিটা বলতে পারি, তবে প্রমিস করতে হবে কোনো কান্নাকাটি করতে পারবি না। সানায়া কিছু বলল না, বরং তার চোখ ভিজে উঠল মায়ের কথা শুনে। মায়া জানতো এমনটাই হবে, তবে ওর কাছে কিছুটা সত্যিটা লুকিয়ে কোনো লাভ নেই। অন্যদিকে সানায়া নিজেকে সামলে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলতে লাগলো, ঠিক আছে। মায়া সিক্তর দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, ভাইয়া এখন হসপিটালে ভর্তি। তার বর্তমান অবস্থা ততটা ভালো না, বরং অনেকটা ক্রিটিক্যাল। মোটামুটি সুস্থ হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে। এ কথা শোনা মাত্রই সানায়ার চোখ দিয়ে অনর্গল পানি গড়াতে লাগলো, কিন্তু তা আঁচল দিয়ে মুছে আবারও বলল, এসব বাবা করেছে তাই না? হুম। আমার লাস্ট একটা রিকোয়েস্ট রাখবি? এরপর কখনো দেখাও হবে কিনা সন্দেহ আছে। বল, আমার ওর কাছে নিয়ে যাবে। শেষবারের মতো জাস্ট একবার দেখে আসবো। মায়ার প্রতিবারের মতো স্বাভাবিক উত্তর দিল, তোর কোনো রিকোয়েস্টই তো রাখতে পারিনি, তবে এটা রাখবো, যে করেই হোক না কেন। কখন যেতে চাস তুই যখন বলবি। ঠিক আছে, তাহলে বেশি দেরি করব না। এদিকে সিক্তর মায়া নিয়ে ভাবতে থাকলো। একটু আগে কতটা কষ্ট নিয়ে কাঁদতে থাকলো, আর এখন এমন ভাবে সানায়ার সাথে কথা বলছে যেন একটু আগে কিছুই হয়নি। সবকিছু একদম স্বাভাবিক। এই মেয়েটা সত্যিই অদ্ভুত। এমন অদ্ভুত মেয়ের সাথেও যে
তার এত গভীর সম্পর্ক হবে তা কোনোদিনও কল্পনা করেনি। খুব সাধারণভাবেই তো তাদের পরিচয়। তারপর কিন্তু এই সম্পর্কের নাম কি তা আজও সিক্তর কাছে অজানা। হিমার জ্ঞান ফিরেছে। ওকে স্যালাইন দেওয়া হয়েছিল আপাতত আগের চেয়ে অনেকটা ঠিক আছে। বেডের ওপর আধশোয়া হয়ে বসে রয়েছে। আর শুভ্র এসেও কেমন আছে বর্তমানে, কেমন ফিল করছে এসব জিজ্ঞেস করছে। এরই মাঝে ডাক্তার এসেও ঠিক একই কাজ করতে করতেই শুভ্রকে জিজ্ঞেস করলো ওর আরো যত্ন নেওয়া উচিত। প্রেগনেন্সির সময় যদি এভাবে খাওয়া দাওয়া ঠিক করে না করে তাহলে বাচ্চার মা দুজনেরই কি হবে একবার ভেবে দেখেছেন? পেশেন্ট কেয়ারলেস তো এখন আপাতত আপনার কেয়ারলেসও হয়ে যাবেন নাকি? ডাক্তার অবাক চোখে একবার ডাক্তারের তো একবার হিমাকে দেখে চলেছে। ডক্টর এসব বলছেটা কি তার মাথাতেই ঢুকছে না। হিমার দিকে তাকিয়ে দেখে বুঝতে পারলো হিমাও হয়তো ডাক্তারের কথা শুনে বিস্মিত হয়েছে। শুভ্র কিছুটা তটস্থ হয়ে ডক্টরের উদ্দেশ্যে বলতে লাগলো, ডক্টর আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। হিমা প্রেগন্যান্ট মানে? এবার ডাক্তার তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, আপনি ওনার কে হন? শুভ্র ঠোঁট ভিজিয়ে বলল, ভাই। এবার ডক্টর হেসে বলল, ও সরি, এজন্য হয়তো জানেন না। আপনি মামা হচ্ছেন, আই মিন আপনার বোন প্রেগন্যান্ট। এ কথা বলে তিনি হিমার দিকে তাকিয়ে এবার ভ্রু উঁচিয়ে বলল, আপনিও কি জানেন না যে আপনি প্রেগন্যান্ট? হিমা মাথা ঝাঁকিয়ে অস্ফুট স্বরে বলল, না। ডক্টর কিছুটা অবাক হয়ে বলল, কি বলেন? আমার মনে হয় ফার্স্ট টাইম, তাই এই অবস্থা। এতে সমস্যা নেই, এই রিপোর্টে সব লেখা আছে। হসপিটালের ফর্মালিটিসগুলো সেরে বাড়ি যেতে পারেন, তবে নিজের খুব খেয়াল রাখতে হবে। বাকি সব আমি আপনার ভাইকে বলে দেব। কথাগুলো বলেই ডক্টর একটা রিপোর্ট শুভ্রর হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। এদিকে শুভ্র কি বলবে বুঝতে পারছে না। আর তখনই হিমা শব্দহীনভাবে কাঁদতে থাকলো। তা দেখে শুভ্র ভ্রু কুঁচকে হিমার উদ্দেশ্যে ভারিক্কি কণ্ঠে বলল, কাঁদছিস কেন? এসবের মানে কি হিমা? ডক্টর যা যা বলল তা কি সত্যিই? শুভ্র বাকি কথাটুকু সম্পূর্ণ না করেই রিপোর্টটা ভালো করে পড়ে নিল। রিপোর্টে তাই লেখা আছে যা ডক্টর এই মুহূর্তে বলে গেল। শুভ্র অবাক চাহনিতে হিমাকে আবারও জিজ্ঞেস করলো, এই বাচ্চার বাবাকে? হিমা কিছু বলছেন না, বরং কেঁদেই চলেছে। আমি বলেছি এই বাচ্চার বাবাকে। তুই বিয়ে কবে করেছিস? আর বিয়ের প্রশ্নই বা আসছে কেন? তুই তো তিহানকে। এক মিনিট, তিহান আবার? তিহানের নাম শুনতেই হিমার কান্নার বেগ আরো বেড়ে গিয়ে হেঁচকি তুলতে লাগলো। এবার আর শুভ্রর সহ্য হলো না। আর না হলো হিমার কাছ থেকে কোনো প্রশ্নের উত্তর জানার। সরাসরি এক হাত দিয়ে হিমার গাল চেপে ধরে শাসিয়ে নিম্ন স্বরে বলতে লাগলো, এই কাজ কবে করেছিস বল? ও কি তোকে বিয়ে করেছিল নাকি? বল এই পাপ কবে করেছিস? হিমা শুভ্রর দিকে তাকাতেই দেখলো ওর চেহারা থেকে যেন আগুন ঝরছে। মুহূর্তেই ওর গলা শুকিয়ে এলো। মাথা কিছুটা নিচু করে বলতে লাগলো, ঈদের পর দিন, যেদিন আমরা দুজন। শুভ্র ওকে ছেড়ে দিল। এরপর স্বাভাবিক কণ্ঠে বলতে লাগলো, বিয়ে করেছিল না? শুভ্র যেন আরেক দফায় আশ্চর্য হলো। ও ভেবেছিল ওরা যাই করুক না কেন অন্তত ধর্মীয়ভাবে তো বিয়েটা করেছে, কিন্তু ওর যেন বিশ্বাসই হচ্ছে না হিমা এই কাজ করেছে।
ওর মতো মেয়ে এই কাজ করেছে। মায়ার মায়ার পর হিমাকেই। শুভ্র বুদ্ধি বিচক্ষণতায় তীক্ষ্ণ ভেবেছিল, অথচ শুভ্র নরম কণ্ঠে সন্দিহান সুরে বলল, কিরে, তুই তো এমন ছিলি না, তুই এত বোকা কিভাবে হলি? শুভ্র আর হিমার উত্তরের আশায় দাঁড়ালো না। কেবিন থেকে বের হতে নিলেই পেছন থেকে হিমা ডাকলো, ভাইয়া। শুভ্র পেছনে তাকালো, তবে কিছু বলল না। তখনই হিমা মাথা নিচু করে অস্ফুট স্বরে বলতে লাগলো, ভাইয়া, আমি অ্যাবর্শন করাতে চাই। শুভ্র হিমার মুখের দিকে তাকিয়ে রইল, কিছু বলল না। দেখতে পেল ওর চোখ থেকে পানি ঝরছে। শুভ্র কিছু বলছে না দেখে হিমা মাথা তুলে শুভ্রর দিকে তাকাতেই দেখলো ও একদম নির্বিকার তার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণের মাঝে শুভ্র ধীরে ধীরে হিমার কাছে গিয়ে ওর মুখের কাছে মুখ নিয়ে ভারী কণ্ঠে শাসিয়ে বলতে লাগলো, এই কথাটা জাস্ট আরেকবার মুখে বল, আমি তোকে এখানেই মেরে ফেলবো, জাস্ট মেরে ফেলবো। তোদের পাপের জন্য এই নিষ্পাপ বাচ্চাটার কেন জীবন দিবে? আপাতত আমি ডক্টরের কাছে যাচ্ছি, আর তুই এই কথা কাউকে বলবি না, বিশেষ করে সানায়ার কানে যেন এই কথা কোনোভাবেই না যায়। এমনিতেই ওর সিচুয়েশন ভালো না। আবারও বলছি, এখন যদি ভাবিস তুই নিজেকেই শেষ করে দিবি, তাহলে আমাকে এখনই বল, আমি বেশি কষ্ট দেব না তোকে শেষ করতে। কথা শেষ করে শুভ্র আর এক মুহূর্ত দাঁড়ালো না। অন্যদিকে হিমা আবারও ফুপিয়ে চোখের জল ফেলতে লাগলো। তখন ছাদে যাওয়ার উদ্দেশ্যে সুইসাইড ছিল, কারণ সেদিন সে আর তিহান সারাদিন বাইরে ছিল, সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিল, কিন্তু তার পরিকল্পনাতেও আসেনি যে তার পেটে এখন তিহানের সন্তান। পিতৃ পরিচয়হীনভাবে তার সন্তান পৃথিবীতে জন্মাবে। তার পৃথিবীতে বেঁচে থাকার তো কারণই পাচ্ছে না সে। সানায়াকে নিয়ে বাড়ি থেকে বের হতেই তাদের পথ আটকায় সিনহা খান। নিচে মোটামুটি সবাই ছিল, তিহান, সোনিয়া, ইরফান, পিয়ালি আর সিনহা। এর মাঝে তিহান আর সিনহা এগিয়ে এসে সিনহা মায়াদের উদ্দেশ্যে বলল, আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ? মায়ার হঠাৎ চরম বিরক্তি উঠে গেল, তবে নিজেকে সামলে নিয়ে বলল, চিন্তা করবেন না, ওর জীবনটা তো এমনিতেই শেষ করে দিয়েছেন, কিন্তু বাঁচতে তো আর পারেনি। আপাতত ওর আর একটা ইচ্ছেই পূরণ করতে নিয়ে যাচ্ছে। তোমার এত ঘোরানো পেঁচানো কথা শুনতে চাইনি আমি। কোথায় নিয়ে যাচ্ছ না বললে আমি তোমাদের ওকে নিয়ে যেতে দেব না। হসপিটালে সাদাব ভাইয়ার সাথে দেখা করাতে। তোমার সাহস কি করে হয়? তুমি ওকে অসভ্যটার কাছে নিয়ে যাচ্ছ। তোমার যেখানে ইচ্ছে যাও, কিন্তু আমি আমার মেয়েকে যেতে দেব না। মায়া জোরে জোরে শ্বাস নিল, এরপর আগুন ঝরা চোখে কটমট করে সিনহার উদ্দেশ্যে বলল, ওকে তো আমি নিয়েই যাব, আর কার কি করার সে তা করতে পারে। মায়া সানায়ার হাত ধরে বাড়ি থেকে বের করতে নিলে পেছন থেকে সিনহা মায়ার হাত চেপে ধরল। ওই মেয়ে তোমার সাহস! কিন্তু মায়া আর কথা বলার সুযোগ দিল না, বরং সরাসরি সানায়াকে ছেড়ে দিয়ে সিনহার কলার চেপে ধরে শাসিয়ে বলতে লাগলো, আর একটা কথা বললে তোকেই শেষ করে দেব। আর এমনিতেই বেশি টেনশন নিস না, তোর দিন এমনিতেই ফুরিয়ে এসেছে। মায়া এভাবে কথা বলছে তা যেন কেউ কল্পনা করতে পারছে না, না সিক্ত আর না সানায়া। মায়া হাত ঝাড়ার মতো করে সিনহাকে ছেড়ে দিয়ে আবারও চলে যেতে নিলে এবার এগিয়ে মায়ার সামনে এসে দাঁড়ায় তিহান। ওকে দেখে সিক্ত ভ্রু কুঁচকে বলে, এখন কি তুই আমার হাতে ধুলাই খাওয়ার জন্য এসেছিস? তিহান মনে হয় সিক্তর কথা পাত্তা দিল না, বরং উঁচু কণ্ঠে বলতে লাগলো,
আমি আমার স্ত্রীকে কোথাও নিয়ে যেতে দেব না আমার অনুমতি ছাড়া। এবারও মায়া আর বাকি কথা শেষ হতে দিল না। পেছন ফিরে বাঁকা হেসে সোনিয়া আর ইরফানের উদ্দেশ্যে বলল, আপনাদের ছেলেকে বলেন হিরোগিরি না দেখিয়ে যেন আমার চোখের সামনে থেকে সরে যায়, না হলে এই বয়সে আমার হাতে নিজেদের একমাত্র ছেলের জীবন চলে যাওয়াটা কিন্তু হাস্যকর। মায়ার কথা শুনে সোনিয়া মুখ শক্ত করল। সে যা ভেবেছিল তার চেয়েও এই মেয়ে ভয়ঙ্কর হয়ে উঠেছে। এদিকে তিহান মায়ার তাচ্ছিল্য দেখে এগিয়ে বললে, আমাকে ভয় পাও নাকি? কথা বলার হলে আমার সাথে বলো। মায়া তিহানের কথা শুনে তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হাসলো। এরপর চোখ মুখ শক্ত করে তিহানের মুখ বরাবর আবারও ঘুষি মেরে ওর পাঞ্জাবির কলার ধরে আরো কয়েক ঘা লাগিয়ে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে সবাই তাদের এগিয়ে আসার আগেই মায়া থেমে গিয়ে আগুন ঝরা কণ্ঠে তিহানকে বলল, এখন থেকে আমার সাথে কথা বলতে চাইলে ভেবে আসবি, কারণ এখন থেকে আমি তোর সাথে শুধু এই ল্যাঙ্গুয়েজেই কথা বলবো। আমার চরিত্রহীন শয়তান সৎ ভাই বলে কথা। মায়ার কথা শেষে তাকে আর কেউ আটকালো না। আর মায়াও ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল, সঙ্গে সিক্ত আর সানায়াকে নিয়ে। তবে বাড়ি থেকে বের হতে হতেই মার খেয়ে মুখ থেকে রক্ত ঝরতে থাকা তিহানের দিকে পেছন ফিরে একবার তাকিয়ে বাঁকা হাসলো সিক্ত। এরপর সামনে তাকিয়ে দেখলো সিংহিনীয়র ন্যায় সামনে এগোতে থাকা মায়াকে, আর বিড়বিড় করে বলল, উফ, মায়াটা সত্যিই জোস। হসপিটালের বেডে নিথর দেহটা পড়ে রয়েছে। শরীরে কত রকমের সূচ বিধিয়ে তার চিকিৎসা সেবা চলছে। পাশে ছোট একটা টুলে গুটিসুটি হয়ে বসে অনবরত চোখের জল ফেলছে এক সদ্য বিবাহিত রমণী। তবে তার কান্নায় নে বিন্দু পরিমাণ শব্দধ্বনি। ডাক্তার ভালো করে বলে গিয়েছে যেন রোগীকে বিরক্ত করা না হয়, কিন্তু ডক্টর তো জানেই না যে সানায়া সাদাবকে কতটা ভালোবাসে। সে তাকে বিরক্ত করবে এটাও হয় নাকি? তবে কখনো করেনি এমন তো নয়। তাদের সম্পর্কেও তো সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকতো, কিন্তু ঝগড়া কখনো সাদাব করতো না, বরং সেই করতো কত সব লেম বিষয়ে। সানায়া সাদাবের ওপর ক্ষেপে যেত, আর অসভ্য সাদাবটা তার রাগের মজা নিত। এসব নানা পুরনো স্মৃতির কথা ভাবতে গিয়েই তার চোখ ভিজে উঠেছে। কিন্তু এই মুহূর্তে তার প্রার্থনা একটাই, যেন সাদাব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সে কিছুই চায় না তাদের পূর্ণতা না হলেও সাদাবের যেন কোনো ক্ষতি না হয়। তাহলে সানায়া নিজের জীবন শেষ করতে বিন্দু পরিমাণেও ভাববে না। কেবিনের দরজায় লাগানো ছোট গ্লাস দিয়ে সানায়ার সকল কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে মায়া আর সিক্ত। ডক্টর কেবিনে আজ একজনের বেশি যেতে দেবেন না, আর সানায়াকে সাদাবের সাথে দেখা করানোর জন্য ডাক্তারের কাছে অনেক রিকোয়েস্ট করতে হয়েছে তাদের। এই পরিস্থিতিতে তাদের দীর্ঘশ্বাস ফেলা ছাড়া যে কিছুই করার নেই। ভাগ্য যে তাদের সাথে এমন নির্মম খেলা খেলবে তা কখনই কল্পনা করেনি তারা। আর এর সর্বশেষ পরিণতি কী হবে তাও তাদের জানা নেই। সকল ফর্মালিটিস আর ডক্টরের সাথে কথা বলা শেষ করেই হিমাকে নিয়ে হসপিটাল থেকে বের হচ্ছিল শুভ্র। তখনই মায়া আর সিক্তর সাথে তার দেখা হয়ে যায়। এই হসপিটালে আসার পর শুভ্র কয়েকবার হিমার পাশাপাশি সাদাবেরও খোঁজ খবর নিয়েছিল, তবে মায়ারা কখন এসেছে তা দেখেনি। শুভ্র মায়ার কাছে যেতেই মায়া সব কিছু শুভ্রকে জানিয়ে দিল। এরই মাঝে শুভ্র মায়া আর সিক্তকে তৌহিদ মির্জার কথাটাও জানালো।
গাড়ির বিষয়টি নিয়ে তারা আবারও নতুন চিন্তায় পড়ে গেল। এরপর কিছুক্ষণ থামার পর সানায়াকে নিয়ে তারা সবাই বাড়ির উদ্দেশ্যে যেতে চাইলেই সাদাপের গার্জিয়ান হিসেবে ডক্টর তাদের মাঝে একজনকে থাকতে বলল। তখন মায়া আর সিক্ত হসপিটালে থেকে গেল আর শুভ্র, হিমা আর সানায়াকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির মিররের পেছনে বসে থাকা কান্নারত সানায়াকে নিষ্প্রাণ চাহনিতে তাকিয়ে দেখছে হিমা। কত কষ্ট দিয়ে সাদাপের জন্য চোখের জল ফেলে যাচ্ছে মেয়েটা। তাদের দুজনের জীবনের সবকিছু পরিবর্তন করে দিয়েছে শুধু একটি মানুষ। এমনটা না হয়ে তাদের জীবনটা পূর্ণ হলে কি খুব খারাপ হতো। এখন তো কেউই খুশি নয় তাদের পরিণতি নিয়ে। তাহলে কেন হলো তাদের সাথে এমনটা? এসব ভেবেই হিমার অজান্তেই কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ থেকে। এসবের কোনো কিছুই শুভ্রর চোখ এড়ালো না। হিমার বিষয় নিয়ে মায়া জিজ্ঞেস করছিল, তবে শুভ্র আপাতত কিছু জানায়নি। এমনিতেই তখন সানায়া উপস্থিত ছিল, কিন্তু সে আদৌ করবেটা কি তাও বুঝে উঠতে পারছে না। এখন গিয়ে এই বিষয়ে তিহানকে ধরলে সানায়া কিংবা পুরো পরিস্থিতিটা ঠিক হবে তা মোটেও ধারণা করা যাচ্ছে না। আর তিহান যে নিজের অপরাধ স্বীকার করবে তেমনটাও না। আর এখন এই বিষয়ে তো তাদের কাছে কোনো প্রমাণও নেই। মাঝখান থেকে যদি এমনটা হয় যে হিমার নামে কলঙ্ক লাগবে, অন্যদিকে সানায়া আরও ভেঙে পড়ে উল্টো পাল্টা কিছু ফেলল। অন্যদিকে আসল কালপিট তিহানের কিছুই হলো না। এসব চিন্তার সর্বশেষে শুভ্র শুধু দীর্ঘশ্বাসই ফেলল। মায়া সিক্ত ডাক্তারের সাথে কথা বলার শেষে সিক্ত গিয়ে সাদাপের কিছু প্রয়োজনীয় ফর্মালিটিস সেরে ফেলতে লাগলো। তার থেকে কিছুটা পাশেই ছিল মায়া। হঠাৎ একজন ডাক্তার আর নার্সের কথোপকথনে তার মনোযোগ সেখানে চলে যায়। ডক্টর, পেশেন্ট তৌহিদ মির্জার কন্ডিশন খারাপ হচ্ছে নাকি ভালো হচ্ছে বুঝে উঠতে পারছি না। কথা বলছেন তবে একটু পর পর অনেকক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলছে। আপনি একটু এসে দেখে গেলে ভালো হয়। ঠিক আছে, চলুন। মায়া নামটা শুনতে পেরেই সেই নার্স আর ডাক্তারের কাছে চলে গেল। এদিকে মায়া হঠাৎ চলে যেতে দেখে সিক্ত আর তার কাজ শেষ করে মায়ার সাথে গেল। এরপর তৌহিদ মির্জার সম্পর্কে জানার জন্য ডক্টরের কাছে রিকোয়েস্ট করতেই জানতে পারল গত 3 দিন আগে তার একটা অ্যাক্সিডেন্ট হয় আর এখন পর্যন্ত তিনি হসপিটালেই রয়েছে। এটা শুনে তারা যেন আরেক দফায় অবাক। তৌহিদ মির্জা এখানে 3 দিন ধরে ভর্তি, অথচ তার নামের গাড়িটা তাদের কাছে পাঠানো হয়েছিল গত রাতে। নিশ্চয়ই তাদের সাথে কোনো বড় কোনো খেলোয়াড় গেম খেলতে চাইছে, কিন্তু এই আসল কালপিট কে তাই তাদের খুঁজে বের করতে হবে। সো ফ্রেন্ডস, আশা করি গল্পটি ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়ে দিন এবং চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।